মোবাইলে ছেলেকে কল দিতে দিতে বললেন জুবাইদা বেগম। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। বাবা কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। বাড়ির সবাইও ভালো আছে, শুধু তোর আব্বু একটু অসুস্থ। না তেমন গুরুতর না, আসলে কাল রাতে বোধহয় আবারও প্যানিক অ্যাটাক হয়েছে। হ্যাঁ হ্যাঁ তোর দেওয়া ঔষধই দিয়েছি। আর বলিস না বাপ, তোর বাবা কি আর আমার কথা শোনে? এতবার করে বললাম আজকে বাসায় থেকে রেস্ট করতে, কিন্তু কে শোনে কার কথা? ঠিক ওই শ্বশুর করে অফিস চলে গিয়েছে। আচ্ছা আসলে বলবো নে। বাবা তুই দেশে ফিরবি কবে? আর যে সহ্য হয় না আমার, তুই তাড়াতাড়ি ফিরে আয়। সত্যি বলছিস বাবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি বাবা। তুই সহি সালামতে ফিরে আয়, রাখছি তবে। টুট টুট। এতক্ষণ মা ছেলের কথোপকথন শুনছিল উপস্থিত সবাই। ফোন রাখতে রাফিয়া বেগম প্রশ্ন করলেন। খুশিতে কান্নাই করে বলতে লাগলেন জুবাইদা বেগম। কি রে জবা, কি হয়েছে এত খুশি যে? কোনো সুসংবাদ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমার রোদ ফিরছে দেশে। ও আসছে আগামী সপ্তাহে। আমার খোকা ফিরছে আলহামদুলিল্লাহ। সত্যি বড় বউ? রাইসা বেগম উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করেন। যাক আলহামদুলিল্লাহ, ছেলেটা সুস্থ মতো ফিরুক তবে। আঁচল দিয়ে চোখের কোণ মুছতে মুছতে বললেন রাফিয়া বেগম। মা সত্যি ভাইয়া ফিরছে? হ্যাঁ রে হ্যাঁ, তোর ভাই ফিরছে। মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন জুবাইদা বেগম। বড় বউ, এত খুশির সংবাদ আর তুমি কাঁদছো? বললেন মাইমুনা বেগম। ওরে এগুলো খুশির কান্নারে সেজো। আমার রোজ যে 6টা বছর পর আসছে, এতগুলো বছর পর আমাকে সামনে থেকে আম্মা ডাকবে। আমার তো খুশিতে গড়াগড়ি করে কান্না করতে ইচ্ছে করছে। বলে চোখ মুছলেন তিনি। তার এরূপ কথা শুনে বাকি জায়রাও নাচাতে হেসে দেয়। আহি মাহি তো ভাইয়ের আসার কথা শুনে হাততালি দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু সকলের এত এত উচ্ছ্বাসের মাঝেও একজন রইল নির্বিকার। সে যে অরেন। সে কি রৌদ্রর আসার কথা শুনে খুশি হয়নি? হয়েছে বই কি, একটু বেশি খুশি হয়েছে। কিন্তু খুশির চেয়েও বেশি মেয়েটির মনে অন্য এক অনুভূতি জাগ্রত হচ্ছে। এই অচেনা অনুভূতির জেরে যে তার হৃৎপিণ্ডের গতি হঠাৎ করে স্বাভাবিকের তুলনায় একটু বেশি জোরে হচ্ছে। আচ্ছা এমনটা হচ্ছে কেন? কেন সে রোদের আসার খবর শুনে স্বাভাবিক থাকতে পারছে না? হঠাৎ করে কি হলো তার? বুকটা কি জোরে জোরে কাঁপছে? হঠাৎ করেই বুক চেপে ধরলো অরেন। ওর এমন কাণ্ডে হতচকিত হয়ে তেড়ে আসে রুহি। কি হয়েছে অরিন? বুকে এভাবে হাত চেপে রেখেছিস কেন? খাবার আটকেছেন নাকি? চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো রুহি। রুহির এমন কথায় সকলে নিজেদের উচ্ছ্বাস বাদ দিয়ে অরিনের জন্য ব্যস্ত হয়ে উঠছে। আমি ঠিক আছি রহিপু, কিছু হয়নি। আচ্ছা আমি এখন উঠি, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল অরেন। অরি তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ আম্মু, তুমি টেনশন করো না, আসছি কেমন। সাবধানে যাস। জুবাইদা বেগম বলেন। ওকে। ছোট্ট করে উত্তর দিল অরিন। এরপর চলে গেল সে। বাড়ির বাইরে গিয়ে রাস্তায় দাঁড়াতে রিক্সা পেয়ে যায় অরিন, তাই আর দেরি না করে চলে যায় ক্লাসে। অরিন আবার গাড়িতে করে ততটা যাতায়াত করতে পছন্দ করে না। তার এমন খোলা রিক্সায় বাতাস গায়ে মেখে যাতায়াত করতে ভালো লাগে। বাড়িতে যে কয়টা গাড়ি আছে তার মধ্যে একটা নিয়ে কবির সাহেব আর তার বাবা বের হন, একটা নিয়ে তাশরিক সাহেব বের হন, তাইফ সাহেব তো পুলিশের জিপি ব্যবহার করেন, আর একটা দিয়ে বাড়ির ছেলে মেয়েদের স্কুল কলেজে দিয়ে আসা হয়। অরিনকে অনেকবার বলা হয়েছে গাড়ি দিয়ে যেতে, কিন্তু অরিন যে একরোখা, তাই আর কেউ তাকে রিক্সায় যাতায়াত করতে বারণ করেনি। এদিকে বাড়ি থেকে রুহি, আহিরা, মাহিরা ওরাও যার যার কলেজে চলে যায়। খোলা রিক্সায় বসে ব্যস্ত ঢাকা শহর দেখতে সে অরিন। বাতাস এসে দোলা দিয়ে যাচ্ছে চোখে মুখে তার। বসে বসে ভাবছে সে রৌদ্রের প্রতি এমন অদ্ভুত অনুভূতির উৎপত্তি ঘন্টা সময় ছিল তখনকার, যখন অরিনের বয়স 12 বছর। অরিন তখন ক্লাস 7-এ পড়ে। রৌদ্র বাড়িতে এসেছিল প্রায় 15 দিনের জন্য, কিন্তু তখনও অরিন জানতো না যে এরপর তার রোদ ভাই আর আসবে না। দিনটা ছিল সোমবার। অরিন স্কুল থেকে বাড়ি ফিরবে এমন সময় তার ভাই অনিক এসে তাকে নিয়ে যেতে
অরিনও খুশি মনে স্কুল থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ অনিক বলে, বনু তুই একটু দাঁড়াবি এখানে, আমার একটা কাজ আছে, আমি 2 মিনিটে ফিরে আসছি। আচ্ছা ভাইয়া। মাথা কাত করে সম্মতি দেয় অরিন। অরিনকে স্কুলের গেটের সামনে রেখে অনেক পাশের দোকানে যায়। হুট করে সেখানে কোথা থেকে উপস্থিত হয় রিমন, অনিকের ক্লাসমেট। একই ক্লাসে পড়ার দরুন বেশ কয়েকবার বাড়িতে এসেছে সে, এবং সেই থেকে অরিনেরও তাকে চেনে। রিমন এমন হুট করে সামনে এসে দাঁড়াতে দেখে অরিন একটু ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে বাহির থেকে শান্ত রাখেছে। কি ব্যাপার অরিন, এইখানে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? স্কুল তো ছুটি দিয়েছে, বাসায় যাচ্ছ না যে? রিমন অরিনের দিকে তাকে কথাগুলো বলে ওঠে। কেন জানি এই হাঁটুর বয়সী মেয়েটাকে রিমনে বেশ ভালো লাগে। কি সুন্দর দেখতে, মনে হয় যেন আজ একটা জীবন্ত পুতুল। আর এই হাসিটা তো একেবারে বুকে গিয়ে বিঁধে রিমনের। রিমন আরও কিছু বলবে তার আগে অরিন বলে ওঠে, আচ্ছা ভাইয়া, আসলে ভাইয়া আমি ভাইউর জন্য অপেক্ষা করছি। ও একটা কাজে গিয়েছে, চলে আসলেই বাসায় যাব। তাই বলে এই রোদের মাঝে এভাবে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা ওয়েট এ সেকেন্ড। বলে পাশে একটা দোকানে চলে গেল সে। কিছুক্ষণ পরে রিমন হাতে দুটো আইসক্রিম আর কয়েকটি ডেয়ারি মিল্ক নিয়ে ফেরত আসে। সেগুলো অরিনের দিকে এগিয়ে দিয়ে বলে, না ভরি, আইসক্রিমটা খাও, ভালো লাগবে। আর চকলেটগুলো বাসায় গিয়ে খেও, কেমন? না ভাইয়া, লাগবে না, ধন্যবাদ। আরে না বলছো কেন? আমি কি অপরিচিত কেউ? আমাকে তো তুমি চিনোই, আমি তোমার ভাইয়ের ফ্রেন্ড। নাও ধরো এখন, আর না করবেন একদম, ওকে? এই বলে জোর করে খাবারগুলো হাতে দিতে লাগলো অরিনের। অনেকক্ষণ জোরাজুরির পর বাধ্য হয়ে সেগুলো হাতে নিল অরিন। যেই না আইসক্রিমটি খুলে মুখে দিবে, অমনি কেউ হাঁটি খপ করে ধরে নেয়। ধরে রাখা হাতের মালিককে দেখে তাকাতেই দেখতে পায় রৌদ্র ওর দিকে রোগ তোলার চোখ দিয়ে চোখ শক্ত করে তাকিয়ে আছে। অরিন কিছু বলতে যাবে, তার আগে রৌদ্র রিমনের দিকে তাকে ঘটমর করে আঙুল উঁচিয়ে বলতে থাকে, ওর জন্য তোমার এত দরদ না দেখালেও চলবে। আর হ্যাঁ, নেক্সট টাইম কখনো যেন ওর ছায়ার আশেপাশেও না দেখি, গট ইট? আর যদি আমার কথা অমান্য করার দুঃসাহসও দেখাও, তাহলে এর ফলাফল মোটেও তোমার জন্য ভালো হবে না। তাই আই রিপিট, একদম ভালো হবে না। বলে এই কটকট পায় সেখান থেকে অরিনকে টেনে নিয়ে চলে যায় রৌদ্র। আর রিমন পেছন থেকে তাকিয়ে রইল তাদের প্রস্থানের দিকে। পরপর কয়েকটা শুকনো ঠোক গেল সে। এই রৌদ্রকে বেশ ভালো মতোই চেনেও। একবার কোনো এক ছেলে যেন কলেজে ওকে কি কথা বলেছিল, আর অমনি ও ছেলেটাকে মারতে মারতে আধমরাই করে ছেড়েছে। এরপর থেকে এ ছেলেকে বেশ ভালোই ভয় পায় ও। অনেকের সাথে বেশ কয়েকবার ওদের বাড়িতে গিয়েছিল, তাও রৌদ্রের অনুপস্থিতিতে। কেননা এই ছেলের উপস্থিতিতে তার বাড়িতে যাওয়া যে এক বিরাট ব্যাপার। কথাগুলো ভেবে ফুস করে নিঃশ্বাস ছাড়ল রিমন। রিমনের সামনে থেকে অরিনকে নিয়ে কিছুটা দূরে এসে হ্যাচকা টানে অরিনের নিজের সামনে দাঁড় করে রৌদ্র। অরিনের হাতে এখনো রিমনের দেওয়া খাবার দেখে মেজাজটা চটে যায় রৌদ্রর। এক টানে অরিনের হাত থেকে সেগুলো নিয়ে রাস্তায় ফেলে দেয় সে। এতক্ষণের এসব কাণ্ডে হতবিহ্বল হয়ে আছে অরিন। কি থেকে কি হচ্ছে এখনো তার বোধগম্য হচ্ছে না। কিং কর্তব্য বিমুঠ হয়ে দাঁড়িয়ে আছে সে। কিছু বলতে যাবে তার আগেই তার চোয়াল আঁকড়ে ধরল রুদ্রের শক্ত হাতের আঙুল। ব্যথায় চোখ মুখ কুচকে আসে অরিনের। পরপরই রুদ্রের কটমটিয়ে বলা কথাগুলো কানে আসে তার। অন্যের থেকে কিছু নিতে হবে কেন তোর? কিছু লাগলে আমাকে বলতে পারিসনি? আবার রাস্তায় অন্য ছেলেদের সামনে দাঁড়িয়েছিলি কোন সাহসে? অরি, এত বড় হয়ে গেছিস তুই? হ্যাঁ, কথা বল। জোরে ধমক দিয়ে বলতে থাকে রৌদ্র। এদিকে গালের ব্যথায় হালকা গোঙানি দেয় অরিন। চোয়াল থেকে রৌদ্রের হাত সরাতে চেয়েও লাভের লাভ কিছুই হলো না। পরে ব্যথা আরো টিকতে না পেরে চোখ দিয়ে অনবরত অশ্রুই ঝরাতে থাকে অরিনের চোখের অশ্রু দেখে এতক্ষণে হুঁশ ফিরে রৌদ্র। অজ্ঞতা নিজের হাত সরিয়ে নেয় অরিনের চোয়াল থেকে। ইতিমধ্যে রৌদ্রের দানবীয় হাতের থাপায় অরিনের নরম তুলতুলে গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সেই দিকে যে রৌদ্রের চোখে মুখে কাতরতা নেমে আসে। অরিন তখনও ফুপি ফুপি কেঁদে যাচ্ছে। অরিনের কান্না দেখে রৌদ্রের বুকটা ধক করে উঠে। সে তাড়াতাড়ি অরিনের মুখটা নিজের 2 হাতের আঁচলায় নরমভাবে উপর করে তোলে। অরিনের কান্নারত মুখটির পানে চেয়ে কণ্ঠে একরাশ কাতরতা ঢেলে উদ্বিগ্ন হয়ে বলতে থাকে, সরি সরি জান বাচ্চাটা, একদম সরি। প্লিজ তুই কান্না করিস না। অরি দেখ একবার আমায়, প্লিজ বাচ্চা, একবার তাকা আমার দিকে। এই দেখ, এই এই আমি কানে ধরেছি। কানে হাত দিয়ে আবারও বলে ওঠে রুদ্র, আর কখনো তোকে আঘাত করবো না, প্রমিস জান বাচ্চা।
আর বকবো না, তবুও প্লিজ তুই কান্না করিস না। আমার সত্যি কষ্ট হচ্ছে অরি, তোর কান্না আমার সহ্য হয় না। প্লিজ থাম না জান বাচ্চা, এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। ওর এমন কাণ্ড দেখে অরিন নিজের কান্না রেখে ফ্যাল ফ্যাল করে রোদ্রের দিকে তাকিয়ে থাকে। রোদ্রের হাত এখনো তার কানের ধরে আছে। এমন এক বড় ছেলে হয়ে এমন একটা ছোট্ট মেয়ের সামনে কাঁদতে দাঁড়িয়ে আছে দেখে রাস্তায় দুই একজন মানুষ বেশ কৌতুকের সাথে তাকিয়ে আছে তাদের দিকে। তবুও এতে বিন্দুমাত্র হেলদোল হলো না রোজর। তার চোখে মুখে এখনো আগের ন্যায় কাতরতা। অরিন কিছুক্ষণ রোজের দিকে তাকে আচমকা হো করে হেসে ওঠে। ওর এমন হাসি দেখে যেন মাত্রই রোদ্রের কলিজায় পানি আসলে। অজ্ঞতা নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক করে নেয় সে, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই হৃদয় থমকে দেওয়া হাসিটির পানে। অরিনকে এভাবে হাসতে দেখে রোদ্রের মুখেও একটা মুচকে হাসি ফুটে ওঠে, আর মনে মনে ভাবতে থাকে, তোর এই হাসির জন্য আমি সারা জীবন হাসির পাত্র হতে রাজি সানশাইন। বেশ কিছুক্ষণ পর অরিন হাসি থামিয়ে বলে ওঠে, রোদ ভাই, আপনি এত বড় হয়েও কান ধরেছেন, লোকে দেখলে কি বলবে? আর সেটা তোর ভাবতে হবে না, আয় আমার সাথে। বলে অরিনকে নিয়ে একটি দোকানে ঢুকে রোজরা। দোকান থেকে 2 বক্স চকলেট আর 1 বক্স কোন আইসক্রিম নেয় সে। পেমেন্ট করে অনিককে কল করে বলে দেয় অরিনকে সে বাসায় নিয়ে যাচ্ছে। এদিকে চকলেট আর আইসক্রিমগুলো অরিনের হাতে দিয়ে রোদ্র বলে, অরি, এই 1 বক্স চকোলেট পুরোটা তোর, আর বাকি 1 বক্স বাকি বাচ্চাদের দিস। আর তোর যদি কাউকে দিতে ইচ্ছা না করে তাহলে পুরোটাই নিজে খেয়ে নিস। আর আইসক্রিম আপাতত একটা খা এখন, বাকিগুলো বাড়িতে বাচ্চাদের দিবি। ভুলেও বেশি আইসক্রিম খাবি না তুই, তাহলে তোর ঠান্ডা লাগবে। সর্বোচ্চ 2টো, এর বেশি না, ওকে? আচ্ছা। একটা আইসক্রিম মুখে পুড়তে পুড়তে বলে অরিন। সেদিনকার করা রোদ্রের ব্যবহারগুলো আজও মনে পড়ে অরিনের। তখন সে ছোট ছোট বিষয়গুলো অরিনের বোধগম্য না হলো। দিন যত বেড়েছে সেসব স্মৃতি অষ্টাদশীর মনে ঠিক ততটাই দাগ কেটেছে। ক্ষণে ক্ষণে অষ্টাদশীর বেপরোয়া মন ভাবনায় পড়ে যায়। আদৌ কি তার রোদ ভাই সে ছোট বলে এমনটা করতে, নাকি অন্য কিছু ছিল? এইসব যত্নের আড়ালে নাকি সে একটু বেশি ভাবছে এসব নিয়ে? আচ্ছা, তার রোদ ভাই তো আজ কতগুলো বছর ধরে দূরে আছে। আদৌ কি তার অরিনকে মনে পড়ে? আচ্ছা, সে কি অরিনকে ভালো না? না, এসব কি ভাবছে অরিন? রোদ ভাই যদি শুধু বোন হিসেবে তাকে দেখে তাহলে তো অরিন এসব ভাবনা নিছক মাত্র। নিজেই নিজের উদ্ভট সব ভাবনায় বিরক্ত অরিন। আসলে কিশোরী বয়সটাই যে এমন, অল্পতেই আবেগে আপ্লুত হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো অরিনের কোচিং গেটের সামনে। অরিন ভাড়া চুকিয়ে সামনে হাঁটতেই 2 জোড়া পা তার সামনে এসে উপস্থিত হয়। অরিন ফ্রুকুচকে চোখ উপরে তুলতেই দেখে তার বেষ্টুরা হেনা আর ফারিয়া দাঁড়িয়ে। সহসা কুচকানো প্রিয় শিথিল করেছে। তাদের দেখেই দাঁত বের করে হেসে ওঠে অরিন। হেনা আর ফারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই সুহাসিনীর দিকে। কথা আছে, যাদের হাসি সুন্দর তাদের নাকি সুহাসিনী বলে। অরিনকে দেখলেই যে তাদের মনে হয় এই নামটা বুঝি এই মেয়ের সাথে খুব ভালো যায়। এই যে তাদের সামনে একটা জীবন্ত পুতুল দাঁড়িয়ে আছে। অরিনের পরনে হাঁটুর নিচ অবধি একটি বেবি পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক জিন্স, মাথায় কি সুন্দর করে হিজাব পরা। তাদেরকে নিজের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে তাকায় অরিন। হাত দিয়ে তাদের সামনে তুড়ি বাজিয়ে বলে, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। কিরে, কি হলো? তোকেই দেখছি, ভাবছি আমার কোনো বড় ভাই কেন হলো না। যদি থাকতো তাহলে জোর করে হলেও তোকে আমার ভাবি বানাতাম। আফসোসের সাথে বলে ওঠে ফারিহা। তোর তো তাও ভাই নেই, কিন্তু আমার ভাইটা যে আমার ওই ছোট, ওর জন্য তো চাইলেও অরিকে নিতে পারবো না। একটু নাটকীয় ভঙ্গিতেই কপাল চাপড়াতে চাপড়াতে বলল হেনা। হয়েছে, এবার থাম তোরা। ভাগ্যিস তোদের ভাই নেই, না থাকতেই যেভাবে কারাকারি করছিস, থাকলে না জানি কি করতি। এখন চল ক্লাসে যাই, লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল বলে 3 জন ক্লাসে ঢুকে পড়ে। কোচিং শেষ হতেই প্রায় 12টা 10 বেজে যায়। অরিন তার ফ্রেন্ডসদের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করতে করতে রাস্তার পাশে একটি ছোট্ট ক্যাফে, সেখানে চলে যায়। তারা 3 জনই আইসক্রিম অর্ডার করে।
এরই মাঝে হেনা বলেছে, শোন না দোস্ত, আমার না আজকের ক্লাসের কোনো পড়াই মাথায় ঢোকেনি। কেমনে যে কি করি, একটু পড়লে বাকিটুকু ভুলে যাই। একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, ভাগ্যক্রমে উত্তর পেয়ে গেলে আবার প্রশ্নই ভুলে যাই। আমার যে কি হবে। কাঁদো কাঁদো ভাব নিয়ে টেবিলের উপর কোণে ছেঁকে এক হাত দিয়ে কপাল চেপে ধরে বলে ওঠে হেনা। হেনার কথা শুনে জান পড়ানি ফারিয়া আর অরিন হাসতে হাসতে যেন কুটি কুটি হওয়ার মতো অবস্থা। হেনা চোখ উলচে ওদের দুজনের দিকে চেয়ে রয়। যা মির্জাপুর কতগুলো, আমি এখানে নিজের দুঃখ কাহিনী বলছি আর এনারা কেমন হাসছে। বলি তোরা কি হাসি থামাবি নাকি চলে যাব? এই না 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 বেবি, যাস না। আচ্ছা সরি, আর হাসবো না। এই ফারি চুপ কর। অজ্ঞতা হাসি থামিয়ে বলে উঠে অরিন। এরই মাঝে তাদের আইসক্রিমও চলে আসে। তারা সকলে আইসক্রিম হাতে নিবে। এরই মাঝে ফারিহা বলে, এই চল না হাঁটতে হাঁটতে খাই, বেশ মজা হবে। হ্যাঁ, আইডিয়াটা বেশ দারুণ, চল। বলে অরিন সহ হেনা আর ফারিহা বেরিয়ে আসে ক্যাফে থেকে। রাস্তায় হাঁটতে হাঁটতে তিনজন রাজ্যের আলাপ জুড়ে চলেছেন। এরই মাঝে হঠাৎ একটি বাইক অরিনদের সামনে এসে দাঁড়ায়। অরিন সহ বাকিরাও কিছুটা ফরকে যায়, কিন্তু বাইক থেকে নিজেদের স্বাভাবিক রাখে। বাইক থেকে একজন ছেলে নেমে এসে অরিনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ছেলেটিকে দেখেই ফারিহা অরিনের কানে ফিসফিসিয়ে বলে, অরিন, উনি তো শিহাব ভাই, আমাদের কোচিংয়ের কেমিস্ট্রি টিচারের ছোট ভাই। ফারিহার কথা শুনে অরিন হতবিহ্বল হয়ে চেয়ে থাকে সেদিকে। ছেলেটি বসে একটি গোলাপের বুকে অরিনের সামনে ধরে, বুক ফুলে দীর্ঘশ্বাস নিয়ে এক টানে বলে হচ্ছে, আসলে প্রথম যেদিন তোমাকে দেখেছি ঠিক সেদিন থেকেই তোমাকে আমার ভালো লেগে গিয়েছে। অনেক দিন চেয়েছি তোমায় বলতে, কিন্তু কখনো সাহসে কুলোয়নি। কিন্তু আজ না বললেই নয়। অরিন, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ না করো না। অরিন কি বলবে কিছু বুঝতে পারছে না। তার হাতের আইসক্রিমটাও ইতিমধ্যে গলে রাস্তায় পড়ে গিয়েছে। সেটা নিয়ে রাজ্যের আফসোস তার। কণ্ঠে একরাশ তেজ নিয়ে খিকি উঠে অরিন। এই কি করলেনটা কি আপনি? হ্যাঁ, আপনার জন্য আমি আমার পছন্দের আইসক্রিমটা খাওয়ার আগেই গলে রাস্তায় পড়ে গেল। সামনে থেকে সরুন। আপনাকে দেখলেই এখন আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। অরিনের কথা শুনে ভ্যাবাচাকা খেয়েছে শিহাব। ও মেয়েটাকে প্রপোজ করেছে, আর মেয়েটা কিনা একটা সামান্য আইসক্রিমের জন্য এতটা রিয়াক্ট করছে। শিহাবের এমন ভ্যাবাচাকা খাওয়া দেখে হেনা আর ফারিয়া মুখটি হাসতে থাকে। শিহাব তো আর জানে না অরিন কেমন। এই মেয়ে এইসব লাভ রিলেশন এসবে একদম তোয়াক্কা করে না। সারাদিন বাড়িতে ছোট ভাই বোনদের নিয়ে ওই হুল্লোর, পড়াশোনা, ফ্রেন্ডসদের সাথে আজিব আজিব বিষয়গুলো নিয়ে গসিপ, এসবেই যেন তার লাইফ, তার বিন্দাস চলছে। প্রেম অথবা রিলেশনশিপের জন্য সময় কই তার। শিহাবকে এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবারও খেকিয়ে বলতে থাকে অরিন, এই এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? সামনে থেকে সরতে বলেছি না? আমি বাসায় যাব, যেতে দিন, সরেন। এই বলে পাশ কাটিয়ে চলে যেতে নেয় অরিন। কিন্তু এরই মাঝে শিহাব বলেছে, অরিন, আই এম সরি, আমার জন্য তোমার আইসক্রিম নষ্ট হলো। দরকার হয় আমি তোমায় আরও কিনে দিব, তবু অন্তত আমার প্রপোজালের রিপ্লাইটা দাও। এই কি বললেন আপনি আমায়? এই কি বললেন আপনি আমায় আইসক্রিম কিনে দেবেন? মানে আমাকে কি আপনার ফকির মনে হয়? আমার কি আইসক্রিম কেনার ক্ষমতা নেই নাকি? হ্যাঁ, যা আপনার থেকে নিতে হবে। শুনুন মিস্টার, এসব ফালতু কথা আর আমার সামনে কখনো বলবেন না। আর রইল আপনার প্রপোজালের রিপ্লাই দেওয়ার কথা, তাহলে শুনুন, আমি এখনো অনেক ছোট। এসব প্রেম রিলেশন বড়দের কাজ, ছোটরা করলে আল্লাহ পাফ দিবে। ওকে বাই। বলে এক মুহূর্ত আর দাঁড়ালো না অরিন। সামনে থেকে আসা এক রিকশায় উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। এদিকে শিহাব হতবুদ্ধি হয়ে এখনো চেয়ে আছে অরিনের যাওয়ার পানে। অরিনের বান্ধবীরাও এতক্ষণে পেছন থেকে চলে গিয়েছে। তাদের আর দাঁড়িয়ে থেকে কি লাভ? তারা তো জানে অরিন এমনই। অরিন এসব ঠাট্টা করে বলেও তারা তো জানে অরিনের কিশোরী মনে একজন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অরিন যে তাকে ছাড়া অন্য কারো কথা স্বপ্নেও ভাবে না। মাঝে মাঝে তাদের অরিনের জন্য বেশ চিন্তা হয়। না জানি ওর এমন পাগলামি ওর জন্য কাল হয়ে দাঁড়ায় কিনা। যদি রৌদ্র ভাইয়ের জীবনে অন্য কোনো মেয়ে থাকে তাহলে অরিন তা সইতে পারবে তো? এদিকে শিহাবের এতক্ষণে হুঁশ ফিরে তার বন্ধুর হর্ন বাজানোর আওয়াজে
সে এখনো ভেবেই চলেছে এই মেয়ে বন্ধুটা কি তাকে, সে নাকি এখনো ছোট। লাইক সিরিয়াসলি, যেখানে বর্তমান যুগে ক্লাস 7-এ পড়া পিচ্ছিরাও নিব্বানিব্বি মার্কা প্রেম করে চলেছে, সেখানে এই মেয়ে আর কয়েকদিন পর অনার্সে উঠবে, সে নাকি এখনো ছোট, তার নাকি প্রেম করার বয়স হয়নি। হ্যাঁ, বেশ বুঝতে পারছে শিহাব এই মেয়ে ওকে এড়িয়ে যাওয়ার জন্যই হয়তো এসব বলেছে, কিন্তু শিহাবও কম যায় না, ও তো আর কি পটিয়েই ছাড়বে। বাইকে উঠতে উঠতে হালকা বাঁকা হেসে বিড়বিড় করে বলে ওঠে শিহাব, সুন্দরী সিহাব, সিনার হাত থেকে পালানো এত সহজ না। যেহেতু আমার নজরে একবার এসেছো, তাহলে তোমার তো আমার হতেই হবে, বাই হোক অর বাই ক্রুক। অরিন বাসায় ফিরতে ফিরতে একটাই বেঁচে গেছে। সে নিজের রুমে গিয়ে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে বসে আছে পুতুল, আহি ও মাহি টিভিতে খুব মনোযোগ সহকারে কি যেন একটা মুভি দেখছে তারা। অরিনও গিয়ে তাদের পাশে বসে পড়ে। অরিন বসে থেকে হুচ করে পুতুলের গাল দুটো চিনি দেয়। উফ, অরিপু ব্যথা লাগে তো। চোখ মুখ কুচকে বলে হচ্ছে পুতুল। ও সোনা পুতুল, ব্যথা পেয়েছিস? বলেই টেনে দেওয়ায় গালে একটা ছোট চুমু খায় অরিন। অরিনের চুমু পেয়ে গলে যায় পুতুল, খিলখিলি হেসে উঠেছে। এদিকে আহি মাহিও ওকে আরেকটু হাঁটাতে পেটে শুশুর দিতে থাকে। বেচারা পুতুল এবার শরীর দুলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে যখন চোখে পানি জমে আসে তখনই ছেড়ে দেয় ওরা। চারজনই এমন হাসি ঠাট্টায় পুরো ড্রয়িং রুম রমিয়ে মাতিয়ে রাখে। কিছুক্ষণ পরে সকলে উঠে ডাইনিংয়ে চলে যায়। অরিন সহ সকলেই বসে খেতে। কবির সাহেব অরিনকে দেখে জিজ্ঞেস করেন, অরিমা, পুরো কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো? হলে বলো, কিন্তু দরকার হয় বাসাতে প্রাইভেটের ব্যবস্থা করব। না বড় আব্বু, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না আমার পড়া বুঝতে। তবুও কোনো সমস্যা হলে জানাবো তোমায়। না আচ্ছা বলে খেতে শুরু করলেন কবির সাহেব। এদিকে অনেক বসেছে অরিনের সাথে, অরিনকে এটা ওটা এগিয়ে দিচ্ছে সে। অরিন মাছের কাঁটা বেছে খেতে পারে না। অনেক বেশ যত্ন করে প্রতিবার বোনের জন্য মাছের কাঁটা ছাড়িয়ে দেয়। আজও ব্যতিক্রম নয়। ওদিকে রুহি অরিনের আর অনিকের এমন মিষ্টি ভালোবাসা দেখে প্রতিবারই ছোট্ট নিঃশ্বাস ছাড়ে। তার ভাইটাও যে তাকে বেশ আদর করতো, আগলে রাখতো, কিন্তু কতগুলো বছর হলো সে এখন কাছে নেই। ভিডিও কলে দুজনের মাঝে কথা বললেও কি আশা হয়। রুহি তো বেশ মিস করে নিজের ভাইকে। রুহির এমন চিন্তা ভাবনার মাঝে কেউ তার পাতে মাছ ছুটিয়ে দেয়। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় অনিক তার দিকে তাকে মুচকে হাসছে। পরক্ষণে রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠছে অনেক, এখন আমি দিচ্ছি। এই তো আর 1 সপ্তাহ পরে ভাইয়া চলে আসলে সেই তোকে নিজ হাতে এগিয়ে দেবে। এখন খাওয়া শুরু কর। অনেকের কথায় ঠোঁট সরিয়ে হাসলো রুহি। তার এই ভাইয়াটাও তাকে এত বুঝে, কি সুন্দর, কিছু না বলতো সবটা বুঝে ফেললো যে রুহি রৌদ্রকে মিস করছে। সকলের খাওয়ার মাঝে কবির সাহেব বললেন, তা রুদ্র তো আমায় কল দিয়ে বলল ও আগামী সপ্তাহে আসছে। এখন কথা হচ্ছে ছেলেটাকে আনতে কে কে যাবে তোমরা? ভাইজান, রোদ তো বলল কারোর যাওয়ার নাকি প্রয়োজন নেই, সে নাকি একই আসবে। সহসা সাব্বির সাহেব বলে উঠেন, কি যে করি ছেলেটাকে নিয়ে। আমরা গেলে কি এমন হবে? সবসময় এক রেখামি। থাক না ভাইজান, ছেলেটা যখন বলেছে ও একাই আসবে, তাহলে আর এই বিষয়ে আলাপ করে লাভ নেই। নাকশই বলেন কবির সাহেব। খেতে খেতে বলেন তায়েব এহসান। এমন কিছুই টুকটাক কথার মধ্য দিয়ে সকলে খাবার শেষ করে। আজ এহসান বাড়ির কর্তারা সকলেই রৌদ্রের আসার খবর পেয়ে হাফ ডে ডিউটি করে চলে এসেছে। না জানি যেদিন রোজু আসবে সেদিন কি করবে। বিকেল 5টা, গধূলির অগ্নি আকাশ যেন এক অন্য লালিমা সৌন্দর্যে রূপান্তরিত হয়েছে। আর মুগ্ধ হয়ে ছাদে দাঁড়িয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ করেই মনে পড়লো আজ দুপুরের কথা। শিহাবের প্রপোজালে খুশির চেয়ে বরং দুশ্চিন্তা বেশি হচ্ছে তার। কেননা এই পর্যন্ত অরিনকে যে কজন প্রপোজ করেছে প্রত্যেকেই প্রপোজের পরের দিনই গুরুতর আহত হয়েছে। কারো কখনো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙেছে, তো কারো রাস্তায় গাড়ির সাথে মাঝে মাঝে। তো অরিন ভেবে পায় না এসব কি শুধু একটা কোইন্সিডেন্স নাকি কেউ ইচ্ছে করে করছে। কিন্তু পরক্ষণেই আবার ভাবে
কেউ ইচ্ছে করে করলেই তো অন্তত অরিনের সামনে তো আসতো সে, কিন্তু কই না তো, কেউ তো আসে না। আবার ভাবে এইসবটা যদি কোইন্সিডেন্স হয় তাহলে পরপর এতগুলো কেমনি না। আর ভাবতে ভালো লাগছে না অরিনের। এরই মাঝে গাড়ে কারো শীতল স্পর্শ পায় অরেন। কাঁধে কারো শীতল স্পর্শ পেতে চমকে পেছনে তাকায় অরেন। সামনে রুহিকে দেখে মুচকি হাসলো অরেন। কি রে অরি, এখানে একা একা কি করছিস? আর রহিপু তেমন কিছু না, আসলে জানো আজকে না একটা ঘটনা ঘটে গেছে। তাই নাকি? কি সেটা বলতো? কৌতূহলের সাথে জানাতে চাই রুহি। আজকে না ফের একজন আমায় প্রপোজ করেছে। কি সত্যি? কে সে? ওই যে আমাদের কেমিস্ট্রি স্যারের ছোট ভাই সে। ও, তা তুই কি বললি? আমি আর কি বলবো, বলেছি এসব বড়দের কাজ, ছোটরা করলে আল্লাহ পাপ দেবে। বলি হো করে হেসে উঠল অরিন। অরিন রে, তুই পারিসও বটে। বলি রুহিও হেসে দেয় অরিনের সাথে। বেশ কিছুক্ষণ রুহির সাথে গল্প করে নিচে চলে যায় অরিন। কেটে গেল আরো 7টি দিন। আজ এহসান বাড়িতে মুখরিত পরিবেশ। আজ এহসান বাড়ির বড় ছেলে ইফতিকার এহসান রৌদ্র বাড়ি ফিরেছে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই এলো বলে। কবি সাহেব ড্রয়িং রুম জুড়ে কোমরে পেছনে হাত ভাঁজ করে পায়চারি করছেন। তার পাশে বসে আছেন সাব্বির সাহেব। তাই এহসান ও তশরিফ এহসানও আজ ছুটি নিয়ে বাসা দিয়ে আছেন। রৌদ্রকে আনতে তারা যেতে চেয়েছিল, কিন্তু রৌদ্র এক কথায় নাকচ করে দিয়েছে। তাই তো সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার। এহসান বাড়ির গৃহিণীরা রান্নাঘরে হরেক রকমের খাবার তৈরিতে ব্যস্ত। কারোই একদণ্ড জিরোবার ফুরসত নেই। জুবাইদা বেগম ছেলের পছন্দের রান্না করতে ব্যস্ত। অন্যদিকে রাফিয়া বেগম রৌদ্রের পছন্দের গাজরের সন্দেশ, ছানার পায়েস, পিঠা এইসব বানাতে ব্যস্ত। মাইমুনা বেগম তাদের এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছেন। রাইসা বেগম কাজের মেয়ে ফুলির সাথে সবকিছু গুছিয়ে রাখছেন টেবিলে। ব্যস্ত হাতে কাজ করতে করতে জুবাইদা বেগম সকলকে তাড়া দিয়ে বলেছেন, মেজু একটু মাংসটা চেখে দেখ না বোন, লবণ ঠিকঠাক আছে কিনা। রাফিয়া বেগম বুঝলেন জুবাইদা বেগমের ছেলের জন্য হওয়া চিন্তাটা। তিনি হয়তো ভেবেছে ছেলে আসার খুশিতে তার রান্না ঠিকঠাক হচ্ছে না। জুবাইদা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে পাশে এসে দাঁড়ায় রাফিয়া বেগম। কাঁধে হাত রেখে আশ্বস্ত করার ভঙ্গিতে বলেন, এত চিন্তা করিস না জবা, তোর রান্না অবশ্যই ভালো হচ্ছে। তবুও যদি তোর সন্দেহ থাকে তাহলে দাঁড়া, আমি চেখে দেখছি। এই বলে কিছুটা খাবার চেখে নেয় রাফিয়া বেগম। সবটা একদম পারফেক্ট আছে। তুই তাড়াতাড়ি হাতে কাজগুলো শেষ কর, গোসলে যা। রোদ এই এলো বলে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সেজু পোলাওয়ের বেরেস্তাটা দিয়ে দেবন। ও ছোট, এদিকে আয় শোনা, একটু শরবতটা বানিয়ে রাখ না ছোট, তোর হাতে শরবত তো বেশ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বড় বউ, ওটা তোমার বলতে হবে না, আমি এক্ষুনি বানাচ্ছি, তুমি বরং গোসলে যাও। রাইসা বেগম চটপট করে বলে ওঠেন, ও বড় বউ, এদিকে তো আর বেশি নেই, বাকিটুকু আমি দেখে নিতে পারবো, তুমি বরং গোসলে চলে যাও। মাইমুনা বেগম আশ্বাস দিয়ে বলেন, আচ্ছা তাহলে যাচ্ছি আমি। বলেই চলে গেলেন জুবাইদা বেগম। ও বৌমনি, তোমার মিষ্টি বানানো হলো? রোদটাও না এখনো আসছে না, ও না আসলে তো একটা মিষ্টিও মুখে দিতে পারবো না। ইস, এত মজার মিষ্টি পিঠাগুলো। বাচ্চাদের মতো করে বলে ওঠেন তশরিফ সাহেব। রাফিয়া বেগম ছোট দেবরের কথা শুনে ফিক করে হেসে দেন। আরে তাতে কি হয়েছে, তুমি না হয় একটু আগে থেকেই চেখে রাখো, রোদ আসলে না হয় ওর সাথে আবার খেও কেমন। এই নাও। বলে একটা প্লেটারে কিছু মিষ্টি আর পিঠা এগিয়ে দিলেন রাফিয়া বেগম। মিষ্টি দেখে যেন আর তর সইল না তশরিফ সাহেবের। চট করে মুখে তুলতে লাগলেন সেগুলো। হুট করে তার প্লেট থেকে দুটো মিষ্টি নিয়ে মুখে পুড়ে নিলেন তায়েব এহসান। মিষ্টি মুখে নেই, দাঁত খেলিয়ে হিসি দিয়ে বলে সে, এই সেজো ভাইজান, এটা কি করলে তুমি? আমি কত কষ্ট করে বৌমনির থেকে নিলাম, আর তুমি এসে একেবারে দুটো খপ করে খেয়ে নিলে। এটা কেমন হলো বলো তো? বাচ্চাদের মতো অভিযোগ করতে লাগলেন তশরিফ সাহেব। ওদিকে ওনাদের এসব কর্মকাণ্ড দেখে বাড়ির বাচ্চারা সহ গৃহিণীরাও হেসে কুটি কুটি হওয়ার মতো অবস্থা।
ড্রয়িং রুমে আপাতত উপস্থিত আছেন বাড়ির সকলে। ড্রয়িং রুমের এক পাশের বড় সোফায় বসে আছেন সাব্বির সাহেব, তার পাশে এতক্ষণ পায়চারি করে ক্লান্ত হয়ে বসে আছেন কবির সাহেব। অন্য পাশের সোফায় বসে আছে আহিরা, মাহিরা, রুহি, পুতুল, তায়েফ এহসান ও তশরিফ এহসান এখনো ভাগাভাগি করে মিষ্টি খেয়ে যাচ্ছেন। অনেক মাত্র গোসল সেরে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। আর ছুটি নিয়েছে বলে বেশ বেলা অবধি পর্যন্ত ঘুমিয়েছে সে। সকালে নাস্তাও বাকি তার। ছেলেকে দেখা মাত্র রাফিয়া বললেন, অনেক বাবা, খাবার খাবি না? এখন দিব? না মা, এখন আর খাবো না। ভাইয়া তো চলে আসবে এখন, ওর সাথেই খাবো। আচ্ছা,